গত নভেম্বরে বাংলাদেশ প্রায় ৫টা ভূমিকম্প ফেস করেছে, আর এর মধ্যে একটা ছিল রিক্টার স্কেলে 5.2 মাত্রার, বা অন্যান্য অনেক সোর্সের মতো এটা আবার 5.5 এরও বেশি ছিল। কথা হচ্ছে এই ধরনের আরো 5 কিংবা তার উপরে রিক্টার স্কেলের ভূমিকম্প আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু আগেও ফেস করেছে। কিন্তু এবারে যে বিষয়টা সবাইকে ভাবাচ্ছে সেটা হচ্ছে এই 5 রিক্টার স্কেলের ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল একদমই বাংলাদেশের ভেতরেই, যেটা নরসিংদীর ঘোড়াশালে সারফেস লেভেলের মাটির জাস্ট 10 কিলোমিটার নিচে। সায়েন্টিস্টরা যেই রেঞ্জকে শ্যালো আর্থকোয়েক বলে থাকে। পাশাপাশি আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে বাংলাদেশের মধ্যে দিয়ে ডাউকি ফল্ট, মধুপুর ফল্ট আর ইন্দো বার্মা মেগা থ্রাস্ট গিয়েছে। তবে এই নভেম্বরের 28 তারিখ বাংলাদেশে আরও একটা নতুন ফ্রন্ট লাইন আবিষ্কার করা হয়েছে, প্রায় 400 কিলোমিটার ধরে বিস্তৃত জামালপুর ময়মনসিংহ ফ্রন্ট লাইন। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন বাংলাদেশের জন্য এটা কিন্তু একটা বড়সড় বিপদ সংকেতই বলা যায়। কিন্তু এই ফল্ট লাইনগুলো আসলে তৈরি হয় কিভাবে, আর বাংলাদেশের নিচ দিয়ে চলে যাওয়া এই ফল্ট লাইনগুলো কতটা ডেঞ্জারাস, এবং বাংলাদেশের যে ভূমিকম্পের ইতিহাস সেইটা নিয়ে আজকের ভিডিও। ওকে, দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই বাংলাদেশের অন্যতম গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটন। আপনারা জানেন যেমন দেশের সীমানা পেরিয়ে বিশ্বের প্রায় 50টিরও বেশি দেশে ওয়ালটন পৌঁছিয়ে গিয়েছে, ঠিক তেমনই তাদের সাপোর্ট আমার এই চ্যানেলের ভিডিও এডিটিং বলেন, রিসার্চ কিংবা গ্রাফিক্সের কোয়ালিটি আরও আপগ্রেড করতে হেল্প করছে। সো থ্যাঙ্কস এ লট টু ওয়ালটন ফর সাপোর্টিং দিস চ্যানেল। পৃথিবীতে প্রতি বছর প্রায় কয়েক মিলিয়ন ভূমিকম্প হয়, কিন্তু এগুলোর বেশিরভাগই আসলে মানুষরা ফিলই করতে পারে না। যেগুলো আমরা ফিল করতে পারি সেগুলোর মধ্যেও আবার বেশিরভাগ কোনো ড্যামেজ করে না। কিন্তু কয়েক বছর পরপরই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এমন সব আর্থকোয়েক হয় যেইটা ওই অঞ্চলকে পুরোপুরি ধসিয়ে দিয়ে যায়। যেমন 2023 সালের তুর্কি সিরিয়া ভূমিকম্প, 2011তে জাপান, 2010-এ হাইতি, 8-এ চায়না, 5-এ কাশ্মীর এবং 4 সালে ইন্ডিয়া। ভূমিকম্প একদিকে যেমন মাটির ওপরে দাঁড়িয়ে থাকা সব জিনিসের ক্ষতি করে, আর এটা তার চেয়েও বেশি ক্ষতি করে সমুদ্রের তলদেশে। এইটা থেকেই জন্ম হয় সুনামি। আর সুনামি আজ পর্যন্ত পৃথিবীর প্রায় কোটি কোটি মানুষের জীবন নিয়েছে। তবে পুরো পৃথিবীর কথা বাদ দিয়ে আমরা এবার জাস্ট বাংলাদেশের দিকে তাকাই। সুনামি বাংলাদেশের জন্য সবথেকে বড় ইস্যু আসলে না। আমরা যদি ম্যাপের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে বাংলাদেশ একটা কনিক শেপের মধ্যে আছে। আর এই কারণেই ভূমিকম্পের উৎপত্তি স্থল যদি ভারত মহাসাগর হয়, তাহলে সুনামির যে ঢেউ সেটা বাংলাদেশে ঢোকার আগে বেশ কয়েক জায়গায় ধাক্কা খায়, এবং এই ধাক্কা খাওয়ার জন্যই সেটার ভয়াবহতা অতটা ম্যাসিভ কখনোই বাংলাদেশের ইতিহাসে হয়নি। কিন্তু যদি ভূমিকম্পের উৎপত্তি স্থল বে অফ বেঙ্গলে হয়, তাহলে আসলে কপালে দুঃখই আছে। তো আসলে যেই কথাটা বললাম যে সুনামি আমাদের জন্য অতটা ডেঞ্জারাস বিষয় না, এই কথাটা একই সাথে যেমন সত্য আবার অন্যদিকে মিথ্যাও। তবে কথাটা বলার আরও একটা কারণ আছে। বাংলাদেশে যে ন্যাচারাল ডিজাস্টারগুলো সব থেকে বেশি ফেস করে সেগুলোর মধ্যে একটা হচ্ছে বন্যা, আর বন্যার পরপরই যেটা সেটা হচ্ছে সাইক্লোন। খুব কম বছরই গিয়েছে যখন বাংলাদেশে কোনো ধরনের সাইক্লোন হয় নাই, এমনকি অনেক বছরে তো 2টা সাইক্লোনও হয়েছে। সো এই সাইক্লোন ফেস করতে করতে আমাদের বাংলাদেশ সাইক্লোন থেকে বাঁচার উপায়গুলো নিয়ে বেশ ভালোভাবেই কাজ করেছে। জায়গায় জায়গায় শেল্টার আছে, গাছ লাগানো হয়েছে, আর সব থেকে বড় কথা এর থেকে বাঁচার জন্য আমাদের সুন্দরবনও আছে। এমনকি আমাদের দেশের যে কোনো সাধারণ মানুষও সাইক্লোন হলে আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত এবং কিভাবে তার নিজেকে বাঁচানো উচিত এগুলো নিয়ে যথেষ্ট সচেতন। কিন্তু একই সাথে কোয়েশ্চেন আসে, একটা ভূমিকম্প হলে সেটা থেকে বাঁচার জন্য যা যা করা দরকার, বা ভূমিকম্পের পরে যেই প্রস্তুতি নেওয়া দরকার, এইটা নিয়ে কি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ রেডি? একেবারেই না। বাংলাদেশের অবস্থাটা একটু দেখে চলেন। বাংলাদেশ হচ্ছে একটা বেসিন রিজিয়ন। এর উত্তরে হিমালয়, নর্থ ইস্টে মেঘালয় প্ল্যাটো, পশ্চিমে ইন্ডিয়ান প্ল্যাটো এবং পূর্ব দিকে আরাকান প্ল্যাটো। প্রতিটাই আমাদের রিজিয়নের থেকে উঁচু। আপনারা তো জানেনই পানি সবসময় আসলে উঁচু জায়গা থেকে নিচের জায়গায় যায়। তো আশেপাশে যত নদী আছে বেশিরভাগই বাংলাদেশের মধ্যে দিয়ে গিয়েই বঙ্গোপসাগরে পড়ে। আর এর মধ্যে পদ্মা, যমুনা বা ব্রহ্মপুত্র আর মেঘনা মিলে বাংলাদেশকে একদম 3 ভাগে ভাগ করে ফেলে। আর এই নদীর স্রোতের সাথে আসে পলিমাটি, যেই মাটি আবার বছরে বছরে ক্ষয়ে যায়, কারণ সেই পানির স্রোতই। এই ভাঙা আর গড়ার খেলার মধ্যেই বাংলাদেশ হয়ে যায় বেসিনের মতো একটা জায়গা। অ্যান্ড এই কারণেই আমাদের মাটি অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি নরম এবং নতুন। বাংলাদেশ যে কেন নিচু এইটা নিয়ে এই ধারণাটাই সব থেকে বেশি প্রচলিত, কিন্তু এইটা ছাড়াও আরও একটা ধারণা আছে যেই কারণে আসলে বাংলাদেশ অন্যান্য অঞ্চল থেকে এতটা নিচু বলা যায়। অর্থাৎ আমরা মাটির উপরের কাহিনী বললাম এতক্ষণ, এবার আমরা মাটির নিচের কাহিনী কি হচ্ছে সেইটা দেখি।
বাংলাদেশ শুধুমাত্র নদী নালার কারণেই আসলে নিচু হয় নাই। মাটির নিচে বাংলাদেশ যেই জায়গার উপর দাঁড়িয়ে আছে সেইটাও নিচু। জিওলজিস্টদের ভাষায় দি বেঙ্গল বেসিন বা এইটাকে বেঙ্গল ডিপ্রেশনও বলা হয়। কোয়েশ্চেন হচ্ছে এইটা কিভাবে গড়ে উঠল? ইন্ডিয়ান প্লেট গন্ডওয়ানা থেকে আলাদা হয়ে ইতিহাসের দ্রুততম গতিতে ইউরেশিয়ান প্লেটের দিকে রওনা দেয় আজ থেকে প্রায় 100 বা 120 মিলিয়ন বছর আগে। আর এই স্পিডের কারণে প্লেটের সামনের দিকে একটা নিচু জায়গা তৈরি হয়। আজ থেকে প্রায় 50 মিলিয়ন বছর আগে এই প্লেট এসে ধাক্কা খায় ইউরেশিয়ান প্লেটের সাথে, যেখান থেকে তৈরি হয় হিমালয়। আর তার ঠিক অপোজিটে প্লেট নিচু হয়ে তৈরি হয় আমাদের এই বেঙ্গল বেসিন। অ্যান্ড এই বেঙ্গল বেসিনের ওপরই মেজরিটি আমরা আজকের দিনে যেই বাংলাদেশ দেখতে পাই সেইটার অবস্থান। আর এই বাংলাদেশের প্রায় পুরাটাই হিমালয় থেকে বের হয়ে আসা নদীগুলোর প্রায় 10 মিলিয়ন বছর ধরে জমানো পলিমাটির ফসল। ইনফ্যাক্ট বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবথেকে বড় বেসিন রিজিয়ন। এখন এই যে সংঘর্ষের কথা বললাম এটা হয়তো অনেক জায়গায় আপনারা শুনেছেন, কিন্তু এই 50 মিলিয়ন বছর আগে হওয়া সংঘর্ষটা খুবই ইম্পর্টেন্ট। এখানে এই সংঘর্ষ থেকে প্রায় 30 থেকে 50 মিলিয়ন মেগাটন টিএনটি এর সমপরিমাণ এনার্জি বের হয়ে এসেছিল। ফর কম্প্যারিজন, হিরোশিমার পারমাণবিক বোমার এনার্জি ছিল 0.015 মেগাটন। আর এর পেছনের কারণ হচ্ছে ইন্ডিয়ান প্ল্যাটোটা খুব আনইউজুয়ালভাবে বেশ পুরু এবং এর গতিও খুবই ফাস্ট ছিল। অন্যদিকে ইউরেশিয়ান প্লেট মিলিয়ন বছর ধরে এই জায়গাটায় বসা অ্যান্ড বিশাল একটা প্লেট। এইটা সাধারণভাবে যখন যে কোনো প্লেটের কোয়ালিশন হয় তখন একটা প্লেট অন্য প্লেটটার নিচে নেমে যায় আর সেখান থেকেই পানি ডিসপ্লেসড হয়ে বের হয়ে আসে, যেটা প্যাসিফিক ওশানের ক্ষেত্রে হয়েছে। আর এই জোনটাকেই সাবডাকশন জোন বলে সাধারণভাবে। কিন্তু ইন্ডিয়ান প্লেটের ক্ষেত্রে সে এতটাই মোটা ছিল যে পুরোপুরি সেটা নেমে আসতে পারে নাই। অল্প একটু সাবডাকশন জোন আর বাকি একদম মুখোমুখি সংঘর্ষ টাইপের হয়েছে এখানে। সো যেই জায়গায় ধাক্কা খেয়েছে সেই জায়গাটা উঁচু হয়ে যায় আর সেখান থেকেই হিমালয়ের জন্ম নেয়। আর হিমালয়ের উল্টা পাশে জন্ম নেয় তিবেতান প্ল্যাটো, যেটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট প্ল্যাটো। এখন হিমালয় সৃষ্টির কারণটা বুঝতে পারলেন, কিন্তু একই সাথে এই ধরনের বড় বড় দুইটা জিনিস যখন ধাক্কা লাগবে তখন কয়েক জায়গায় ফাটল তো ধরবেই, এটা তো বুঝতেই পারছেন। হিন্দুকুশ, ইন্ডিয়া, নেপাল, মিয়ানমার, ভুটান, তিব্বত আর বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে সেই ফাটলগুলো দেখা যায় আজকের দিনে, যেটাকে আমরা ফল্ট লাইন বলে থাকি। দ্য কোয়েশ্চেন ইজ, ফল্ট লাইনের কাজটা কি? আমাদের ইন্ডিয়ান প্লেট কিন্তু এখনো ইউরেশিয়ান প্লেটকে আস্তে আস্তে ধাক্কা দিয়েই যাচ্ছে। সো এই ধাক্কা দেওয়ার কারণে এনার্জিও জমা হচ্ছে আর ফল্ট লাইন দিয়ে সেই এনার্জিগুলো রিলিজ হয়। যদি রিলিজ হতে না পারে তাহলে মাটি ফেটে চৌচির হয়ে যাবে। ইউরেশিয়ান প্লেট আর ইন্ডিয়ান প্লেটের সংঘর্ষে ক্রিয়েট হওয়া এই ফল্ট লাইনগুলোর মধ্যে দুইটা মেজর ফল্ট লাইন হচ্ছে ইন্দো বার্মা মেগা থ্রাস্ট আর ডাউকি ফল্ট। আর আমাদের কাহিনী এখান থেকেই শুরু। এই যে এক দাগে ইন্ডিয়ান প্লেটের কথা বললাম, এই প্লেটের মধ্যেও কিন্তু আসলে ছোট ছোট অনেকগুলো সাব প্লেট আছে যেগুলো আবার নিজেদের মধ্যেই সংঘর্ষে লিপ্ত হয়। ডাউকি ফল্টের জন্ম এইরকম একটা ধাক্কাধাক্কির কারণেই। শিলং প্ল্যাটোর এই দিকে যে প্লেটটা হিমালয়কে ধাক্কা দিচ্ছে সে হিমালয়ের ওজনের কারণে খুব একটা সামনে যেতে পারছে না, কিন্তু তার ঠিক পেছনে যে সাব প্লেটটা আছে সে তো আর এই জিনিসটা জানে না। সে এসে ধাক্কা দিলে এই প্লেটটা সামনের প্লেটের নিচে চলে যাওয়া শুরু করে অ্যান্ড সেই অবস্থাতেই থাকে যতক্ষণ না এনাফ এনার্জি জড়ো হচ্ছে নড়াচড়া করার জন্য। সেখান থেকেই জন্ম নেয় ডাউকি ফল্টের। 1897-এর 12 জুন আসামের 8.1 ম্যাগনিটিউডের আর্থকুয়েক, যেটায় প্রায় হাজারো মানুষ মারা যায়, সেটা দিয়েই এই ফল্ট লাইন আলোচনায় এসেছিল। কিন্তু সেই সময় সায়েন্টিস্টরা কিন্তু এটা জানতো না যে ডাউকি ফল্ট নামে আসলে কিছু একটা আছে এখানে। সেই সময় তাদের ধারণা ছিল এই হিমালয় কলেশন জোনের পর এইদিকে আসলে তেমন কিছু নাই। আসামের ভূমিকম্প এই ধারণাটাকে বদলিয়ে দেয়। 1899 সালে ব্রিটিশদের করা জিওলজিক্যাল সার্ভেতে বের হয়ে আসে যে শিলং প্ল্যাটোর ফরমেশন খুবই অদ্ভুত, কারণ তারা প্রথমেই চিন্তা করে এর সামনে বিশাল হিমালয় আর ডানে বামে সব দিকেই প্রায় ফ্ল্যাটল্যান্ড, কিন্তু সে এতটা উঁচু কেন? আর তখনই ধারণা হয় যে আশেপাশে মেজর কোনো ফল্ট লাইন আছে, কিন্তু তারা সেই ফল্ট লাইনের কোনো এক্স্যাক্ট লোকেশন বের করতে পারছিল না। আর মেজর ফল্ট লাইনের কোনো ক্যারেক্টারিস্টিক্সও এর আগ পর্যন্ত শো করছিল না এই ডাউকি। পরবর্তীতে ইউনিভার্সিটি অফ কলোরাডোর সিসমোলজিস্ট রজার বিলহ্যাম আর টিম এই নিয়ে কাজ শুরু করেন। তারা হিস্টোরিক্যাল ইভেন্টগুলো দেখা শুরু করেন অ্যান্ড দেখেন যে এই নর্দার্ন বাউন্ডারিতে 3টা মেগা কোয়েকের ডকুমেন্টেড হিস্ট্রি আছে। 1125 সাল, 1400 আর 1505। এই প্রতিটা ভূমিকম্পে হিমালয় কয়েক মিটার করে উচ্চতা বেড়ে গিয়েছিল। আর 1762 সালে বাংলাদেশ মায়ানমার বর্ডারে একটা আননোন রিক্টার স্কেলের ভূমিকম্প হয় আর তার সাথে বিশাল সুনামি এসে হিটও করে।
এই একই বার্মা আর্কের প্লেট বাউন্ডারিটাই 2004-এর ভূমিকম্প আর সুনামির জন্যও কিন্তু দায়ী। 1897 সালে আবার একটা বিশাল ভূমিকম্প শিলং প্ল্যাটোকে আরও উত্তরের দিকে পুশ করে অলমোস্ট 125 মাইল। তার মানে তারা তখন বোঝে যে ধাক্কাটা এসেছিল দক্ষিণ দিক থেকে। অর্থাৎ দক্ষিণ দিকে কি বুঝতেই পারছেন, দক্ষিণ দিকে আমাদের বাংলাদেশ। আর সেই ভূমিকম্পটার সময় বলা হয় আমাদের বর্তমান ঢাকার নিচের যেই মাটি এটা অলমোস্ট লিকুইফাই হয়ে গিয়েছিল, মানে একদম লিকুইড হয়ে গিয়েছিল। এইটার কারণ সলিড ক্রাস্ট সে সময় সরে যাচ্ছিল। সো বাংলাদেশ সেই সময় থেকে আরও নিচু হতে থাকে। কিন্তু তারপরেও বাংলাদেশের একটা রিজিয়ন সে সময় নিচু হয় নাই, সেটা হচ্ছে সিলেট রিজিয়ন। আর এই সব ডেটা আর অজস্র কম্পিউটার সিমুলেশন এক করে তারা ডিসিশন নেয় যে শিলং প্ল্যাটো এভারেস্ট যেই কারণে ক্রিয়েট হয়েছিল শুধু সেই কারণে হয় নাই। সেখান থেকে থিওরি আসে শিলং প্ল্যাটো আর ইন্দো বার্মা প্ল্যাটোর কোয়ালেশন থেকে এই উঁচু শিলং প্ল্যাটোর জন্ম হয়েছে। অ্যান্ড এই কোয়ালেশনের রিজিয়নটাতেই একটা মেজর ফল্ট লাইনও থাকার কথা। অর্থাৎ বুঝতে পারছেন, এই পর্যন্ত তাদের হাতে যেই সব ডেটা এসেছে বা যেই সব হিস্ট্রিক্যাল ঘটনা তারা আসলে ডকুমেন্টেড হিস্ট্রিক্যাল ঘটনা তারা খুঁজে বের করতে পেরেছে, সেই সব থেকে তাদের প্রথম থেকে একটা সন্দেহ হতে থাকে যে এই রিজিয়নটার মধ্যে একটা ম্যাসিভ ফল্ট লাইন থাকার কথা। কিন্তু সেটা যে এক্স্যাক্ট কোথায় এর আগ পর্যন্ত তারা সেটা বের করতে পারছিল না। এইবারই প্রথম সেটা ম্যাপ করা হয়। কিন্তু একটা অদ্ভুত জিনিস হচ্ছিল যে এই ফলটা একদম অ্যাকুরেটলি আসলে আইডেন্টিফাই তখনও করা যাচ্ছিল না মাটির নিচে। অন্যান্য ফল্ট একদম পিন পয়েন্ট করা যায়, কিন্তু এইটা যায় না। স্বাভাবিকভাবে একটা থিওরি আসে যে এই ফল্ট আসলে বেশ নতুন একটা ফল্ট অ্যান্ড এর ওপর এখনও পাথরের স্তর মুভ করে চলছে, যেটা আরও ডেঞ্জারাস করে তোলে এই ফল্টকে। ইনফ্যাক্ট কারেন্টলি ওয়ার্ল্ডের সব অ্যাক্টিভ ফল্টগুলোর মধ্যে ডাউকি ফল্টকে পোটেন্সিয়ালি সব থেকে ডেঞ্জারাস হিসেবেও অনেক রিসার্চার দেখে। অ্যান্ড এইটা জাস্ট সাইজমিক অ্যাক্টিভিটির কারণে না, এর পেছনে আরও বেশ কিছু কারণ আছে যেগুলোতে একটু পরেই যাচ্ছি। তার আগে চলেন আরও যে দুইটা ফল্ট লাইনের কথা হয়তো আপনারা বারবারই শুনেছেন, মধুপুর ফল্ট আর ইন্দো বার্মা মেগা থ্রাস্ট, এইটা নিয়ে দেখি। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাংলাদেশের মানুষ ডাউকি ফল্ট নিয়ে যতটুকুই কথা বলে, ইন্দো বার্মা মেগা থ্রাস্ট নিয়ে অতটা বেশি কথা আসলে হয় না। ডাউকি ফল্ট ইন্ডিয়ান প্লেটের মধ্যে দিয়ে যায়, কিন্তু ইন্দো বার্মা মেগা থ্রাস্ট যেটাকে বলা হচ্ছে এটা একদমই কন্টিনেন্টাল প্লেট কোয়ালিশন থেকেই তৈরি হয়েছিল। দ্যাট মিনস এইটার মেগাকোয়েক ক্রিয়েট করার পসিবিলিটি অনেক বেশি। আচ্ছা, বারবার মেগাকোয়েক কথাটা বলছি, আপনাদের অনেকেরই হয়তো জানা আছে মেগাকোয়েক জিনিসটা কি, অনেকের হয়তো নাই, বাট তারপরেও একবার বলে রাখি। 8.5 রিক্টার স্কেলের ওপরের যে ভূমিকম্পগুলো সেইগুলোকে সাধারণ ভাষায় বলা হয় মেগাকোয়েক। সো তার মানে বুঝতে পারছেন একটা মেগাকোয়েক মানেই আসলে খুবই ডেঞ্জারাস একটা আর্থকোয়েক। আর আরও ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে এই ফল্ট লাইনটা লকড, মানে স্বাভাবিকভাবে এটা যতটুকু মুভ করার কথা ততটুকু করছে না, একটা লকড অবস্থায় আটকে আছে। আর আটকে থাকা মানে আস্তে আস্তে প্রেশার বিল্ড হচ্ছে, অ্যান্ড প্রেশার বিল্ড হওয়া মানে একদিন না একদিন এই প্রেশার রিলিজ হবেই। তবে সব থেকে ভয়ের জিনিসটা হচ্ছে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সব থেকে হাই ম্যাগনিটিউডের আর্থকোয়েকগুলো এই ধরনের মেগা থ্রাস্ট থেকে এসেছিল। কিন্তু বাংলাদেশ এইটা নিয়ে আসলে খুব বেশি কথা বলে না, যার অন্যতম কারণ হচ্ছে এই ফল্ট লাইন আমাদের চিটাগাংয়ের কাছাকাছি হলেও সরাসরি বাংলাদেশের ভেতর দিয়ে যায় না। আর এই কারণে এইটার প্রভাব অ্যাটলিস্ট আমরা মিয়ানমার এবং ইন্ডিয়ার নর্থ ইস্ট রাজ্যগুলোর তুলনায় একটু হলেও কম পাবো। এখন আমাদের জন্য আসলে বেশি ডেঞ্জারাস যেই ফল্ট লাইনগুলো, সেই সবগুলোরই পোটেনশিয়াল হচ্ছে 5 থেকে 6 রিক্টার স্কেলের ভূমিকম্পের ফল্ট লাইন। আর তার মধ্যেই সবথেকে অন্যতমটা হচ্ছে আপনার আমার সবারই জানা মধুপুর ফল্ট লাইন। কিন্তু এই মধুপুর ফল্ট লাইন কিন্তু তার ভূমিকম্প উৎপাদনের পোটেনশিয়ালের কারণে ডেঞ্জারাস না, বরং ডেঞ্জারাস এর লোকেশনের কারণে। এটা সরাসরি ঢাকা বিভাগের মধ্যে দিয়ে যায়, অ্যান্ড গত কয়েক বছর ধরে মাল্টিপল আর্থকুইক এই মধুপুর থেকে জেনারেট হয়েছে। অনেক ভূমিকম্প বিশেষজ্ঞের মতো এই ধরনের ছোট ছোট মাত্রার ভূমিকম্প আসলে খুব ভালো জিনিস, কারণ এতে করে মাটির নিচে জমে থাকা প্রেশারগুলো আস্তে আস্তেই অল্পের মধ্যে বের হয়ে যায়। কিন্তু অন্যদিকে এগুলো আবার একই সাথে মেজর একটা বড় মাত্রার ভূমিকম্পের সংকেত হতে পারে। 2019 সালের সেপ্টেম্বরে মধুপুর 4.2 রিক্টার স্কেলের ভূমিকম্প সৃষ্টি করেছিল। বোকরাবাদ গ্রামে যেই 20 ফিটের গভীর আর 4 ইঞ্চি পুরো ফাটল দেখা দিয়েছিল, সেটাও এই মধুপুর ফল্টের কারণে। এখানে আবার একটু পিছনে চলে যেতে হবে, কারণ আপনাদের জানাতে চাই যে এভারেস্ট ফর্মেশনের সময় এই অঞ্চলের অনেক জায়গায় আবার একদম শক্ত পাথরও ছিল, যেগুলোর পলিমাটি জমে আস্তে আস্তে কিন্তু নিচু হয় নাই এই রিজিয়নের অন্যান্য অঞ্চলের মতো, যেমন আমাদের বাংলাদেশের সিলেট এবং মধুপুর। কিন্তু এইসব রিজিয়নের আশেপাশের জায়গা ঠিকই দেবে গিয়েছে।
আর এই উঁচু নিচুর জন্যই এই ফল্টগুলোকে আসলে দেখা যায়। অ্যান্ড এই হিসেবে সিলেটের মধ্যে দিয়েও আর একটা ফল্ট লাইন গিয়েছে। এছাড়া চিটাগাং আর বগুড়ার মধ্যেও ফল্ট লাইন পাওয়া যায়, তবে ভূমিকম্পের ঝুঁকিতে সবথেকে বেশি থাকে ঢাকা আর সিলেট। সিলেট থাকার কারণ সিলেটের নিচে প্রায় পুরো জায়গাটাই পাথর আর গ্যাস। অ্যান্ড গত 40 বছর ধরে গ্যাস উত্তোলনে বেশ কিছু এয়ার পকেটও এই জায়গায় ক্রিয়েট করেছে। 2021 সালে জাস্ট একদিনে প্রায় 15টা ভূমিকম্প হয় এই রিজিয়নে। যদিও সেগুলো আসলে অতটা ম্যাসিভ ছিল না, এই কারণে ওইটা নিয়ে আসলে সাধারণ মানুষজন খুব একটা বেশি বদারও করে না, খুব একটা বেশি জানেও না, বাট টেরও পায় নাই আসলে। বাট হয়েছিল কিন্তু আসলে। আর এই 15টা ভূমিকম্পের কাহিনী কিন্তু কোনো ফল্ট লাইনের দোষে হয় নাই, হয়েছিল সিলেটের মাটির নিচের এয়ার পকেটের মুভমেন্টের কারণে। দ্যাট মিনস মেজর কোনো আর্থকোয়েক হলে পুরো সিলেটই আসলে জাস্ট সিম্পলি ধসে পড়তে পারে। এবং সিলেটের লোকাল লেজেন্ডেও এরকম কিছু কাহিনী আছে যেখানে বলা হয় অমুক তমুক জায়গায় এটা ওটা নাকি মাটি খেয়ে নিয়েছে। এগুলো সবই হলো এই এয়ার পকেট ফাঁকা হয়ে যাওয়া, মাটি দেবে যাওয়ার কারণে। তো সিলেটের কাহিনী আমরা অনেকেই জানি। সিলেটে যে আসলে ভূমিকম্প প্রবণ এলাকা এটা আমরা অনেক আগের থেকেই জানি, আমাদের বিভিন্ন নিউজ মিডিয়া এটা নিয়ে কথা হয়েই আসছে গত 10-20 বছর ধরে। এখন আসেন ঢাকার দিকে যাই। মধুপুর ফল থেকে যদি একটা 6 মাত্রার ভূমিকম্পও আসে তাহলে আমাদের ক্যাপিটাল সিটি ধুলোয় মিশে যেতেও পারে। এই লাস্ট আর্থকোয়েকে প্রায় 10 জন মারা গিয়েছে এবং 600 জন আহত হয়েছে। পুরো ওয়ার্ল্ড ওয়াইড হিসেবে এই আর্থকোয়েকটা তেমন কিছুই আসলে না, কিন্তু তাতেও ক্ষয়ক্ষতি কিন্তু বাংলাদেশে হয়েছে। বিল্ডিংয়ের রেলিং ভেঙে পড়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে এইসব কিছু হয়। আর তারও কিছুদিন আগে আপনাদের হয়তো মনেই আছে মেট্রো রেলের বেয়ারিং ধসে পড়ে একজনের মারা যাওয়ার ঘটনা। আপনি ঢাকা শহরে আকাশ সহজে দেখতে পারবেন না, হয় বিল্ডিং না হলে ফ্লাইওভার, মেট্রো রেল বা এক্সপ্রেসওয়ে। এগুলোর মধ্যে কয়টা আসলে আর্থকোয়েক রেজিস্ট্যান্স করে বানানো হয়েছে, এই কোয়েশ্চেন তো আমাদের সবারই আছে। এই ক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারতো আসলে রাজুক, কিন্তু রাজুকের হিসাব আসলে কতটা গ্রহণযোগ্য উই ডোন্ট নো ইয়েট। কিন্তু তারপরেও তাদের হিসেবে ঢাকার প্রায় 21 লাখ বিল্ডিংয়ের মধ্যে মাত্র 3252টা বিল্ডিং আর্থকোয়েক রেজিস্ট্যান্ট কোড মেনটেন করে তৈরি করা হয়েছে। ঢাকা ট্রিবিউনের রিপোর্টে বলা হয় প্রায় 7 মাত্রার ভূমিকম্প হলেও 8 লাখ বিল্ডিং শিওর কলাপস করবে। বলে রাখা ভালো, এইসব বিল্ডিং আসলে রাজুকের অনুমোদনেই বানানো। দ্যাটস দ্য জোক মেবি। কিছুদিন আগে করাইল বস্তিতে আগুন লেগেছিল, ফায়ার সার্ভিস সময় মতো সেখানে যেতে পারেনি কারণ রাস্তার জ্যাম। ইমাজিন করেন এই শহরে যদি 8 লাখ বিল্ডিং ধসে পড়ে, কোনো সাহায্য আসলে আসবে না, কেউই আসবে না। আপনাদের রানা প্লাজা ধসের কথা হয়তো মনেই আছে, এক্স্যাক্ট সেটাই হওয়ার সম্ভাবনা। কিন্তু ইন ওয়ার্স্ট কেস সিনারিও একটা রানা প্লাজার বদলে আসলে যদি 8 লাখ রানা প্লাজা ধসে পড়ে তাহলে কি হবে চিন্তা করতেই পারছেন। তারপরেও আমরা আসলে বাড়ির সামনে 5 মিটার এক্সট্রা জায়গাও রাখবো না, গায়ে গায়ে লাগিয়ে বানাবো, 5 তলার ভিত দিয়ে 10 তলা বানাবো। অ্যান্ড সেই বিল্ডিংগুলোতে কোনো ফায়ার এক্সিটও রাখবো না, কোনো অনুমোদন তো লাগবেই না। এরপর ভূমিকম্প হিট করলে বলবো আল্লাহর গজব পড়েছে। সহজ কথায় আল্লাহর গজব তো পড়বেই, কিন্তু নিজেদের সচেতনতার অভাব আর চুরি বাটপাড়ির লোভকে সামলাতে আমরা পারি নাই বলেই হয়তো আল্লাহর গজব আসছে। আরেকটু বলে রাখা ভালো, এই রিসার্চ করার সময় খবর পেলাম বাংলাদেশে প্রায় 400 কিলোমিটার লম্বা একটা নতুন ফল্ট লাইন বের হয়ে এসেছে, যেটা নাকি জামালপুর ময়মনসিংহ থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত। এটার এখনো কোনো নাম দেওয়া হয়নি, কিন্তু আমাদের ছোট এই দেশটা কম করে হলেও প্রায় 10টা ফল্ট লাইনের ওপর বসে আছে। পৃথিবীর অন্য যে কোনো দেশ হলে এইসব ফল্ট লাইনের বেশিরভাগকেই হয়তো পাত্তা দিত না, কিন্তু আমাদের দিতে হবে। কারণ 5 মাত্রার একটা ভূমিকম্প যদি ঢাকাকে এভাবে নড়িয়ে দিতে পারে, ধরেন এই ভূমিকম্পটা যদি আরও 10 সেকেন্ড বেশি হতো, কে জানে ঢাকার কপালে আসলে কি থাকতো। কিন্তু তারপরে আসলে আমরা যেই জিনিসটা এক্সপেক্ট করব, ঢাকার ওপর প্রেশার অ্যাটলিস্ট না কমুক আর না বাড়ুক সামনের দিনগুলোতে। আমাদের পলিটিশিয়ানরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি বাদ দিয়ে কোন দিন যে এই ধরনের জিনিসগুলোর দিকে তাকাবে সেইটা আসলে আমরা জানি না। কিন্তু নিজেদের স্বার্থেই আপনাদের যদি আসলে পসিবল হয় ঢাকাতে না থাকার, হুদায় থাকেন না। সো আর যারা থাকতেই হবে, স্টে সেফ, যতটুক কশন নেওয়া যায় ততটুক নিয়ে আসলে থাকা উচিত। আর আজকের ভিডিওতে বেশ কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, যেমন কখনো 5 মাত্রা বা 6 মাত্রা এই ধরনের অনেক ভূমিকম্পর কথা বলা হয়েছে। বিভিন্ন সোর্সে বিভিন্ন রকম লেখা পেয়েছি বলেই এখানে একটু এদিক ওদিক হতে পারে। প্লাস আমি আসলে সাইসমোলজিস্ট না, সো কোনো অ্যানালজিতে আসলে ভুল যদি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আর অবশ্যই কমেন্ট বক্সে ধরিয়ে দিতেই পারেন যে কোনো ধরনের ভুল থাকলে। তো সব সোর্স অ্যাজ ইউজুয়াল নিচে দেওয়া থাকবে। আমার এই ভিডিওতে ইউজ করা সব ইনফরমেশন রিলেটেড সোর্স। সো আপনাদের যদি কোনো কিছু নিয়ে একটু সন্দেহ লাগে নিজেরা রিসার্চ করতে পারেন। অ্যান্ড এই তো দ্যাটস অল ফর টুডে। আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।